প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটির ওপর থেকে সাবলি রয়েছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান জি অথবা সিসি টু পেপারে সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট তিনটি 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রশ্ন তিনটি ছিল, দেখো। প্রথম প্রশ্ন ছিল, সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন ছিল, চীনের সংবিধানের উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকার সমালোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। এবং 3 নম্বর প্রশ্ন ছিল, ব্রিটেনের আইনের অনুশাসনের ওপর একটি টিকা লেখো, অথবা ব্রিটেনের আইনের অনুশাসন সম্পর্কে আলোচনা করো। এই যে কোশ্চেন তিনটি রাখা হয়েছে, তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং পরীক্ষায় যাওয়ার আগে এই প্রশ্নপত্রের অ্যান্সারগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে অনেকগুলি বড় প্রশ্নের অ্যান্সার আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। চলো তোমরা কোশ্চেনগুলি দেখে নাও, তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নপত্রের অ্যান্সারগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের, সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের প্রশ্ন। উত্তরটি দেখো। উত্তরে বলা হয়েছে, কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস যে সমাজ বিকাশের নিয়মসূত্র আবিষ্কার করেছেন, তার মধ্যে মানব ও মানবজাতির পক্ষে সামাজিক প্রক্রিয়াসমূহের বিজ্ঞানসম্মত বিষয়সমূহ উদ্ঘাটিত হয়েছে। তাদের মতে কেবল ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ সাধন করে এবং গণমালিকানা প্রতিষ্ঠার মাধ্যমে বিজ্ঞানসম্মত নিয়ন্ত্রণ প্রক্রিয়া সক্রিয় করা সম্ভব। মার্ক্সবাদ অনুসারে সমাজতন্ত্র পুঁজিতন্ত্রকে নিজে থেকেই বা স্বয়ংক্রিয়ভাবে উৎখাত করতে পারে না। কেবল বিষয়গত নিয়মাবলীর কার্যকারিতায় পুঁজিতন্ত্রের পতন ঘটায় না। পুঁজিতন্ত্রের পতনের জন্য বিষয়গত শর্তসমূহের ক্রিয়াশীলতাও বিদ্যমান থাকে। সমাজতন্ত্র ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি হলো, দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা। সমাজতান্ত্রিক ব্যবস্থায় অর্থনৈতিক সাম্যকে প্রাধান্য দেওয়া হয়। সমাজতন্ত্রের প্রবক্তারা মনে করেন যে অর্থনৈতিক ক্ষেত্রে অসাম্য বা বৈষম্য থাকলে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। দ্বিতীয় বৈশিষ্ট্য, ব্যক্তিগত সম্পত্তির অবসান। সমাজতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তিগত সম্পত্তির অবসানের কথা বলা হয়েছে, কারণ উপাদানসমূহের উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকলে সমাজশ্রেণী শোষণমুক্ত হবে না। ব্যক্তিগত সম্পত্তির অধিকার এই বৈষম্যকে বাঁচিয়ে রাখে। সমাজে মুষ্টিমেয় মানুষের হাতে সম্পদের কেন্দ্রীভূত থাকলে সম্পদের সুষম ও ন্যায়সঙ্গত বন্টন সম্ভব হয় না। তাই সমাজতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তিগত সম্পত্তির অবসান ঘটিয়ে সম্পদের সুষম ও ন্যায়সঙ্গত বন্টনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। 3 নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছে, জনগণের সার্বভৌমিকতার বাস্তবায়ন। সমাজতান্ত্রিক ব্যবস্থায় জনগণের হাতে রাষ্ট্র ক্ষমতা অর্পিত হয় বলে জনগণের সার্বভৌমিকতার বাস্তবায়ন সম্ভব হয়। এই ধরনের ব্যবস্থায় জাতি, ধর্ম, বর্ণ ও নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় এবং নির্দিষ্ট সময় অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 4 নম্বর বলা হয়েছে, শ্রেণীহীন রাষ্ট্র ব্যবস্থা। সমাজতান্ত্রিক ব্যবস্থায় শ্রেণী বৈষম্যের বিলোপ সাধনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এখানে ধনতান্ত্রিক ব্যবস্থার ধ্বংস সাধন করে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়। এই ধরনের রাষ্ট্র হলো এক অভিনব রাষ্ট্র, যেখানে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষ নিজেরাই শাসন ব্যবস্থা কায়েম করে এবং নিজেদের স্বার্থেই তা পরিচালিত হয়। এই রাষ্ট্র সাম্যভিত্তিক সমাজ গঠনের দিকে অগ্রসর হয়। 5 নম্বর বৈশিষ্ট্য, গণতান্ত্রিক কেন্দ্রিকতা প্রতিষ্ঠা। সমাজতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতিকে গুরুত্ব সহকারে প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজ ব্যবস্থাকে সচেতনতা করা হয়। বুর্জোয়া রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক কেন্দ্রিকতা দুটি পরস্পর বিরোধী চিন্তাধারার মিশ্রণ বলে মনে করা হয়। অপরদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্র ও কেন্দ্রিকতা বিষয়ে দুটি পরস্পরের পরিপূরক। 6 নম্বর বৈশিষ্ট্য, একদলীয় ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ। উদারনৈতিক গণতন্ত্রে তথা বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দলের অস্তিত্বের কথা বলা হয়েছে, কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থায় একটিমাত্র রাজনৈতিক দলের কথা বলা হয়েছে, কারণ সমাজতান্ত্রিক ব্যবস্থার সমর্থকগণ মনে করেন এরূপ গণতন্ত্রের শ্রমিক ও কৃষক শ্রেণী তথা সর্বহারা শ্রেণীর স্বার্থের
মধ্যে কোনোরূপ পৃথকত্ব থাকে না, অভিন্ন স্বার্থ সম্পূর্ণ হওয়ার জন্য একটি রাজনৈতিক দলের ওপর গুরুত্ব আরোপ করা হয়। সর্বশেষ দেখো পয়েন্ট রয়েছে উপসংহার। বলা হয়েছে পরিশেষে বলা যায় যে সমাজতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির কোনো গুরুত্ব নেই। এরূপ গণতন্ত্রের শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ পৃথকভাবে স্বতন্ত্রভাবে থেকে কাজ করে না, বরং বিভাগগুলোর মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং তারা সহযোগিতার নীতি কায়েম করে এরূপ রাষ্ট্র পরিচালনা করে। এরপর দেখে নাও তোমাদের নেক্সট দ্বিতীয় কোশ্চেন রাখা হয়েছে, চীনের সংবিধানের উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকারগুলি আলোচনা করো, মৌলিক অধিকার সমালোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন, তোমাদের এবছরের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। দেখো তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে প্রথম পয়েন্ট ভূমিকা। বলা হয়েছে 1975 সালে চীনা সংবিধানের 3য় অধ্যায়ে নাগরিকদের মৌলিক অধিকার এবং কর্তব্যসমূহ লিপিবদ্ধ করা হয়েছিল। 1982 সালের বর্তমান সংশোধিত সংবিধানের 2য় অধ্যায়ে 33 থেকে 66 নম্বর ধারায় সেগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও বর্তমান সংবিধানের প্রথম অধ্যায়ের মধ্যে সব অধিকারের বর্ণনা রয়েছে। বর্তমানে চীনের নাগরিকরা যেসব মৌলিক অধিকারগুলি ভোগ করে থাকেন সেগুলি নিম্নে আলোচনা করা হলো। প্রথম অধিকার রয়েছে দেখো আইনের দৃষ্টিতে সাম্যের অধিকার। চীনা সংবিধানের 33 নম্বর ধারায় নাগরিকদের আইনের দৃষ্টিতে সাম্যের অধিকার স্বীকৃতি লাভ করেছে। জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, স্ত্রী পুরুষ নির্বিশেষে চীনা নাগরিকরাই এই অধিকারটি ভোগ করে। সর্বক্ষেত্রে চীনের নাগরিকদের সমান অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় পয়েন্ট ছিল নির্বাচন করার ও নির্বাচিত হওয়ার অধিকার। সংবিধানের 34 নম্বর ধারায় রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ব্যক্তিগণ ছাড়া জাতি, বর্ণ, স্ত্রী পুরুষ, বৃত্তি, পেশা, ধর্ম, শিক্ষা, সম্পত্তিগত মর্যাদা ও বসবাসের সময় নির্বিশেষে প্রতিটি নাগরিকদের ভোট দেওয়া ও নির্বাচিত করার অধিকার রয়েছে। 3 নম্বর অধিকার রয়েছে বাক ও মতামত প্রকাশের অধিকার। চীনের সংবিধানের 35 নম্বর ধারায় বলা হয়েছে যে গণসাধারণতন্ত্রে চীনের নাগরিকদের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংঘ গঠনের স্বাধীনতা, মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের স্বাধীনতা রয়েছে। 4 নম্বর অধিকার হচ্ছে ধর্মের অধিকার। চীনা সংবিধানের 36 নম্বর ধারায় নাগরিকদের ধর্মের অধিকার স্বীকৃতি লাভ করেছে। বলা হয়েছে যে কোনো রাষ্ট্রীয় সংস্থা ও গণসংগঠন বা কোনো ব্যক্তি নাগরিকদের কোনো ধর্মে বিশ্বাসী বা অবিশ্বাসী হতে বাধ্য করে না এবং রাষ্ট্র সমস্ত প্রকার ধর্মীয় কার্যকলাপ সংরক্ষণের ব্যবস্থা করে, কিন্তু কোনো ব্যক্তি ধর্মীয় আচরণের নামে জনশৃঙ্খলা ও জনস্বাস্থ্য নষ্ট করতে পারে না। 5 নম্বর অধিকার রয়েছে দেখো ব্যক্তিগত মর্যাদার অধিকার। চীনা সংবিধানের 38 নম্বর ধারায় নাগরিকদের ব্যক্তিগত মর্যাদার অধিকারকে অলঙ্ঘনীয় বলে বর্ণনা করা হয়েছে। কোনো নাগরিকদের অবমাননা করা, তার বিরুদ্ধে কুৎসা প্রচার ও মিথ্যা অভিযোগ আনা কিংবা যে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকা নিষিদ্ধ করা হয়েছে। 6 নম্বর অধিকার রয়েছে বাসস্থানের অধিকার। সংবিধানের 39 নম্বর ধারায় নাগরিকদের বাসস্থানের অধিকারকে অলঙ্ঘনীয় বলে বর্ণনা করা হয়েছে। বেআইনিভাবে নাগরিকদের বাসস্থানে তল্লাশি কিংবা অনাধিকার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। 7 নম্বর অধিকার রয়েছে নারী ও পুরুষের সমানাধিকার। চীনা সংবিধানে নারীদের সমানাধিকার স্বীকৃত হয়েছে। সংবিধানের 48 নম্বর ধারায় বলা হয়েছে। সংবিধানের 48 নম্বর ধারায় বলা হয়েছে যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ব্যক্তিগত জীবনে সর্বক্ষেত্রে নারীরা পুরুষের সমানাধিকার ভোগ করবে। শেষ পয়েন্ট রয়েছে উপসংহার। বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী চীনের বর্তমান সংবিধানে জমিদার, পুঁজিপতি ও প্রতিক্রিয়াশীল শ্রেণীকে রাজনৈতিক অধিকার দেওয়া হয়নি। জনসাধারণের অধিকার ভোগ এবং জাতীয় সমাজতান্ত্রিক পুনর্গঠনকে সুনিশ্চিত করা দরকার। এই কারণেই প্রক্রিয়াশীল চক্র ও আমলাতন্ত্রের অশুভ প্রভাবকে প্রতিহত করার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। দেখো পরবর্তী নেক্সট কোশ্চেন রাখা হয়েছে। দেখো কোশ্চেনটি ছিল দেখো মোস্ট ইম্পর্টেন্ট, ব্রিটেনের আইনের অনুশাসনের ওপর একটি টিকা লেখো। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, ব্রিটেনের আইনের অনুশাসন সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 মার্কের কোশ্চেন।
দেখো তোমরা অ্যান্সারটি দেখে নাও। অ্যান্সারে বলা হয়েছে ব্রিটেনে ব্যক্তির স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে লিখিত সংবিধানের মাধ্যমে ব্যক্তির স্বাধীনতা সংরক্ষিত হয়, তবে ব্রিটেনে কোনো লিখিত সংবিধান নেই, অথচ সেখানকার নাগরিকরা অনেক দেশের তুলনায় অনেক বেশি পরিমাণে অধিকার ও স্বাধীনতা ভোগ করে। এর কারণ হলো আইনের অনুশাসন। নিম্নে ব্রিটেনের আইনের অনুশাসন সম্পর্কে আলোচনা করা হলো। দেখো, প্রথম রয়েছে আইনের অনুশাসন। প্রথম পয়েন্ট রয়েছে আইনের অনুশাসন অর্থ হলো আইনের প্রাধান্য, অর্থাৎ সকল আইনের অধীনে থাকবে, সকলে আইনের অধীনে থাকবে, আইনের দৃষ্টিতে সকলে সমান মর্যাদা পাবে। আইনের প্রাধান্যের ধারণাটি 1215 সালে ব্রিটিশ মহাসনদে জন্ম নিয়েছিল, কারণ এই সনদে ঘোষণা করা হয় বিনা বিচারে কোনো স্বাধীন প্রজাকে আটক করা যাবে না। তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘোষণায় এই নীতি সুপ্রতিষ্ঠিত হয়, তবে এর সুনির্দিষ্ট সংজ্ঞা দিতে গিয়ে 3টি নীতির কথা বলা হয়েছে। সেগুলি হলো, দেখো, প্রথমত আইনের সর্বাত্মক প্রাধান্য। প্রত্যেকে আইনের দ্বারা শাসিত হবে। অধ্যাপক ডাইসি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি দেশের সাধারণ আদালতে সাধারণ আইন দ্বারা দোষী সাব্যস্ত হচ্ছে, ততক্ষণ কাউকে শাস্তি দেওয়া যাবে না, জীবন ও সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এবং দ্বিতীয়ত আইনের চোখে সকলে সমান, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। ডাইসির ভাষায়, যার যেমন পদমর্যাদা হোক না কেন, প্রত্যেকের বিচার সাধারণ আইনের দ্বারা সাধারণ আদালতে হবে, অর্থাৎ আইনের দৃষ্টিতে সাধারণ নাগরিক ও সরকারি কর্মচারীর মধ্যে কোনো পার্থক্য নেই। ফ্রান্সে সরকারি কর্মচারীদের জন্য পৃথক আদালত আছে, কিন্তু ব্রিটেনে নেই। দেখো, পরবর্তী তৃতীয়ত বলা হয়েছে ব্রিটেনের নাগরিকদের অধিকারগুলির উৎস সংবিধানের নয়, সেখানে দীর্ঘকাল ধরে বিভিন্ন মামলায় আদালত যে রায় দিয়েছে তার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং এটি হলো সংবিধানের মূলনীতি। এবং পরবর্তী দেখো বলা হয়েছে সমালোচনা। অধ্যাপক ডাইসের দেওয়া নীতি ল্যাস্কি জেনিংস বিশেষজ্ঞরা তীব্রভাবে সমালোচনা করেছেন। প্রথম বলা হয়েছে, দেখো, শাসন বিভাগীয় আইন। ডাইসি সাধারণ আইনের কথা বলতে গিয়ে পার্লামেন্টারি আইনের কথা বলেছেন, কিন্তু বর্তমানে কেবলমাত্র পার্লামেন্ট আইন তৈরি করে না, শাসন বিভাগ ও আইন তৈরি করে, কারণ বর্তমানে রাষ্ট্রের কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় বহু আইন তৈরি করতে হয়। সময়ের অভাবে আইনসভার পক্ষে সব আইন তৈরি করা সম্ভব নয়, তাই সেই আইনের কাঠামো তৈরি করে শাসন বিভাগের হাতে সেগুলি পূরণ করার দায়িত্ব দেয়। পরবর্তী বলা হয়েছে বিশেষ বিচার ব্যবস্থা। ডাইসি বলেছেন, সাধারণ আইনের দ্বারা সাধারণ আদালতে কোনো ব্যক্তি যতক্ষণ না দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ কাউকে শাস্তি দেওয়া যাবে না, কিন্তু একথা সঠিক নয়। যাজকদের বিচার ও শাস্তি দেওয়ার জন্য যাজকীয় আইন ও আদালত আছে। এখানে বানানটি ভুল আছে, এখানে বানানটি হবে যাজকীয় আইন ও আদালত আছে, তারাই বিচার করে এবং শাস্তি দেয়, কিন্তু ডাইসি এগুলি উপেক্ষা করেছেন। পরবর্তী বলা হয়েছে শাসন বিভাগীয় আদালত। ডাইসি বলেছেন, সাধারণ আদালত একমাত্র বিচার করা ও শাস্তি দেওয়ার অধিকারী, কিন্তু বর্তমানে শাসন বিভাগ বিরোধের দ্রুত মীমাংসার জন্য প্রশাসনিক আদালত গঠন করে। সর্বশেষ বলা হয়েছে সরকারের স্বেচ্ছাধীন ক্ষমতা। ডাইসি বলেছেন, এখানে বানানটি ভুল আছে, ডাইসি বলেছেন সরকারের কোনো স্বৈরাচারী ক্ষমতা নেই। সাধারণ আদালতের রায়ের ভিত্তিতে সরকার শাস্তি দেবে, কিন্তু বর্তমানে ব্রিটেনের যুদ্ধ প্রতিরক্ষা, অর্থনৈতিক পরিকল্পনা প্রভৃতি ক্ষেত্রে সরকার নিজের বিবেচনা অনুযায়ী কাজ করেন। এই ছিল তোমাদের বাছাই করা মোস্ট 3টি ইম্পর্টেন্ট 10 মার্কের কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে তোমাদের যে 15 নম্বরের প্রশ্ন হয়ে থাকে এবং তোমাদের যে 10 মার্কের প্রশ্ন হয়ে থাকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং অবশ্যই এই প্রশ্নপত্রগুলি তোমরা প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি তোমাদের সাবলি এক্সামে তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আছে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।